শিশির মনির, আপনি তো একজন আইনজীবী, আপনি একটু বলেন যে এই যে যে কথাটি আজিজুল বাড়ি হেলাল এখানে বললেন যে এ ধরনের বক্তব্য সেটাও কাম্য না, আবার বক্তব্যের পরে তার গায়ে হাত তোলা সেটাও ভীষণভাবে অনাকাঙ্ক্ষিত। কিন্তু যে বক্তব্যগুলো আসলে সহিংসতাকে উস্কে দেয় সেটাকে আপনারা কিভাবে নিরুৎসাহিত করবেন? সেজন্য কি আমাদের এখানে কোনো আইন প্রয়োজন? আমরা দেখেছি যে ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে কিন্তু হেট স্পিচকে থামানোর জন্য আইন আছে, যেমন ধরে নরওয়ে। নরওয়ে কিন্তু ফ্রিডম অফ স্পিচের জায়গায় খুব ভালো র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু তাদের এখানে হেট স্পিচকে থামানোর জন্য পেনাল কোডের রীতিমতো আইন আছে, ওখানে সংযুক্ত করা আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশেও এখন এরকম পরিস্থিতি, যে যেভাবে গালিগালাজ হচ্ছে এবং সহিংসতাকে উস্কে দেওয়ার মতো বক্তব্য আসে, সেজন্য কোনো আসলে আইন প্রয়োজন? দেখুন, আমাদের যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, যে ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে এগুলোকে অপরাধ করা হয়েছিল, মানহানিকর, উত্ত্যক্তকর, বিরক্তিকর, এবং সেই আইনের এবিউজ হওয়ার কারণে সে আইনটা বাদ হয়ে গেছে। এ ব্যাপারে আপনিও আমার চেয়ে ভালো জানেন। সেকেন্ড প্রশ্ন হলো, বর্তমানে যে আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এই ধরনের মানহানিকর কথা যেগুলো আমরা বলছি এখন, এগুলোকে অপরাধ হিসেবে ডিফাইন করা হয় নাই। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট ওই অংশকে বাদ দিয়ে দিয়েছেন এবং বর্তমান সরকার এসে এই অর্ডিন্যান্সটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সেকেন্ড প্রশ্ন হলো, আমাদের পেনাল কোডে হেট স্পিচ নামক কোন স্পিচ এখনো পর্যন্ত ডিফাইন না, অপরাধ নয়। ফলে এখন এটা করা উচিত কি উচিত না, ইটস এ পলিসি ম্যাটার। এবং আমি মনে করি এই ধরনের কোন প্রভিশন পেনাল কোডে অ্যাড করার আগে উই নিড টু কন্ডাক্ট এন এক্সটেন্সিভ রিসার্চ অফ দ্য ওয়ার্ল্ড কনটেক্সট, ইনক্লুডিং আওয়ার সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, আমাদের কালচারের সঙ্গে যে সমস্ত জায়গায় মিল আছে এগুলোকে দেখতে হবে, এগুলোকে অ্যানালাইজ করতে হবে। মানহানি থেকে হেট স্পিচকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, এই জন্য এক্সটেন্সিভ লিগ্যাল রিসার্চ প্রয়োজন হবে। আমাদের একটা ল কমিশন আছে, এই ল কমিশনের কাজই মূলত কিন্তু এগুলো। যদিও ল কমিশনটা অনেকটাই ডিসফাংশনাল, তারা বিগত অনেক বছরে আমাদের আইনমন্ত্রী বলে থাকেন, মাননীয় আইনমন্ত্রী, যে এত পয়সা খরচ হয়েছে, কয়টা রিপোর্ট দিয়েছে এখন পর্যন্ত, কোন আইনকে কিভাবে আধুনিকায়ন করতে হবে, এই পর্যন্ত ল কমিশন কয়টা রিপোর্ট আমাদেরকে সাবমিট করেছে। উনি ক্ষোভ প্রকাশ করেছেন, বারবারই ক্ষোভ প্রকাশ করেন। যখনই একটা নতুন আইনের কনসেপ্টকে অ্যাড করতে হবে, তখনই কিন্তু রিসার্চ ছাড়া এটা করা ঠিক না, বিকজ এটার পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। আর সেকেন্ড কথা আমি বলবো, আমার বড় ভাই বলেছেন যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টের ভূমিকা ছাড়া আইনে বলা আছে। আমার মনে হয় আমার বড় ভাই অর্ডিন্যান্সটা সঠিকভাবে পড়ার সুযোগ পান নাই। আসলে এখানে এরকম কোনো কনসেপ্ট নাই, বরংশ যে কমিটি করা হয়েছিল সেখানে চিফ জাস্টিস ছিলেন সেই কমিটির প্রধান। চিফ জাস্টিসের নেতৃত্বেই 9 সদস্য বিশিষ্ট বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে একটা কমিটি হয়েছিল। সেই কমিটি যাচাই বাছাই করে তাদের পরামর্শ প্রেসিডেন্টের কাছে পাঠাবেন, তার মধ্য থেকে প্রেসিডেন্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট দিবেন। দ্যাট ওয়াজ দি ল। ওই লটাকেই ওনারা বাদ করে দিয়েছেন। সেকেন্ড হলো সচিবালয়। একটা সচিবালয় কিন্তু এস্টাবলিশ হয়ে গিয়েছিল, কাজও শুরু হয়ে গেছিল, কাজ কিন্তু করছিল, কিন্তু আপনি দেখবেন সেটাকে তারা বিলুপ্ত করে দিয়েছেন। আমরা এখানে অনেক অবজেকশন দিয়েছিলাম, আমি নিজে সেই মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং, আপিল পেন্ডিং। এই অবস্থায় সচিবালয়কে বিলুপ্ত করা যায় না, এটা নিয়ম না। এটা করার মাধ্যমে মানুষের মনে আরেকটা নেগেটিভ ধারণা তৈরি করেছেন।